यारा तेरे हम आमी पीएस कोई रे हम तेरी है कसम आमी गाली खाए हमरे আস্তে আস্তে ডিভিশনে র্যাঙ্ক হবে গুণায়ন তারপরে আমি হব কার পান্ডেছি বা স্টেজে আসলে সবাই দাঁড়িয়ে দেবে হবে ও তালিকা গাড়িতে বেড়েছি আমার সালে চাচাই বিশালে কয়েক বছর ধরে টিআরসি করে তাদের মধ্যে হাত করতে পারে কি কাজ করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি শুধু ভালো বললে ভুল হবে অনেক অনেক ভালো আছে আর টিআরসি তে জয়েন করার আগে লাইফটাকে নিয়ে এত স্বপ্ন আসলে আমার পরিচয়টা জেনেছেন আপনারা একটু দিয়ে দিচ্ছি আমার নাম মোহাম্মদ নজরুল হাসান ভূঁইয়া আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসার ছাত্র এই পড়াশোনার পাশাপাশি যখন আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমি টিআরসি দাওয়াত পেলাম এবং এই টিআরসি যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন উনি বলেন আমার ভালো বলে আমি যখন দাওয়াত পাই তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন উনি মাস্টার্স কমপ্লিট করেছিলেন উনি একটা সরকারি জব করতেন এখন উনি জবটা করেন উনি আমার হয় আত্মীয় হয় আমার থাকার তো বলতে হয় মাত্র আমার তো বলতে হয় মামাতো ভাই উনি আমাকে টিআরসি দাওয়াত দিয়েছে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করি সেকেন্ড পরীক্ষাটা হবে ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে আমি তখন দাওয়াত পেয়ে আমি টিআরসি কাজটা প্রথম দিনই শুরু যেদিন আমি আলোচনা শুনি প্রথম দিনই শুরু করি শুরু করার পর থেকে এই পর্যন্ত পিছনের দিকে তাকাই আমি পিছনের দিকে কখনো চিন্তাই করি কারণ আমি টিআরসি বিজনেসটা শুরু করার পিছনে অনেকগুলো কারণ ছিল আমি ছোটবেলা থেকে একটু আগ্রহ দেখতেছিলাম সবাই যেটা করে সেটা আমার পছন্দ হয় মানে সবাই যে কাজটা করে এই কাজটা আমার করতে ভালো লাগে আমি একটু ব্যক্তিগত চিন্তা করে দিতে হচ্ছে তখন টিআরসি দাওয়াত পাওয়ার পর যখন কাজ শুরু করি তখন পরিবার থেকে আসলে সাপোর্টটা ওইভাবে পাই নাই আমার জন্য অপশন ছিল দুইটাই টিআরসি করবো না হলে দেশের বাইরে যাবো আমার পরিবার থেকে সাপোর্ট দিয়েছিল দুইটা বিষয় নিয়ে তুমি যদি টিআরসি করতে চাও করতে পারো আর যদি বিদেশ যেতে চাও বিদেশও যেতে পারো কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে
তখন আমি সিদ্ধান্ত নেই আমি ক্যান্সেল করব, আমি দিতে যাবো না, এখানে আমার আম্মাকে দিতে বলি। তখন আমার আম্মা আমাকে বলছিল, বাবা দেখো পরে কিন্তু বলতে পারবো না যে তোমাকে আমরা দিতে যাওয়ার জন্য কখনো বলি না। আর ওই সময় আমার ক্লাসমেট যারা ছিল, যারা আমার সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে, ইন্টার পরীক্ষা দিয়েছে, এক 3/4 দেশে হয়েছে। ওই সময় আমার বাড়ির মধ্যে আমি শুধু আমার বয়সের মধ্যে আমি দেশে আর সবাই দেশে হয়েছে। আমি ওই মুহূর্তে ক্যান্সেল সিদ্ধান্ত নিই, কারণ পৃথিবীতে হাজারো পেশা আছে, হাজারো কর্মের রাস্তা আছে, ক্যান্সেল কর্মের রাস্তা একটু নিতে চাই। এটার মধ্যে অন্যরকম একটা মজা আছে। দেখো আপনারা এই 2 দিনের ট্রেনিং করেছেন, আসলে বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে। আর একটা কথা আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতার দাম আছে, বুঝলে বাঁচপাতা কি কথা, তেজপাতার দাম আছে। আপনি কোনো কিছু বুঝলেন, তারপর একটা দাম হয়নি। তেজপাতার তরকারি কাজে লাগে, বাঁচপাতা কোনো কাজে। তাহলে আমরা কি বুঝলে বুঝপাতা হবো না বাঁচপাতা হবো? বুঝলে আপনি বুঝপাতা হবেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি নাই বুঝেন তাহলে তো কিছুই হবে। মনে রাখবেন, বুদ্ধিমান তারা ইশারাতে অনেক কিছু বোঝে, বুঝে না? আর বেকুবে উস্তাদের মতো বুঝলে খাওয়াইতে হয়। খাওয়ানোর পরে ওই বেকুবে বলে যে কি খাওয়াই বুঝতে পারলো। অনেকে এই 2 দিন ধরে ট্রেনিং করছেন, লাস্টে আমরা তো এরকম ট্রেনিং করলাম, বুঝলাম আসলে যে আমি ভালোভাবে চলতে হবে এটাও বুঝলাম, কিন্তু আসলে আমি এখানে কিভাবে কি করবো অনেক কিন্তু কষ্ট করবে। কারণ যারা নতুন আসছে, যারা ক্রিয়ার সম্পর্কে আগে জানেন, ঠিক না? যারা ক্রিয়ার সম্পর্কে আগে জানেন, যারা আইটি কমপ্লিট করেছেন, যারা ক্রিয়ার সেমিনার থেকে জয়েনিং করেছেন, তারা কিন্তু সহজ দেবে, ঠিক না? আমি যখন ক্রিয়ার সাথে জয়েনিং করি, তখন আমি আমার কষ্ট মনে আছে, আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম, আমি 2 জনের সাথে কথা বলতে পারতাম। আমি যদি গজল বলতাম চোখ বন্ধ করে, যদি কোরআন করতাম চোখ বন্ধ করে বলতে হতো, কারণ কেউ যদি আমার কথা শুনে হাসি দেয়, আমার হাসি দেয়। মানে আমি গজল বলতেছি, আপনি যদি কেউ হাসি দিয়ে ফেলে, আমার গজল স্টপ, হাসি শুনি। এই জন্য আমি চোখ বন্ধ করে কথা বলতাম, চোখ পেয়ে আমি আসলে কথা বলতে পারতাম না। কিন্তু ওই সময় যখন আমি সিদ্ধান্ত নিই যে আমি ক্রিয়াশীল করবো, আসলে আমি জানি না যে আল্লাহ তাআলা আমাকে কিভাবে যে এত শক্তি এবং এত পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর রহমতে আজকে আমরা জানেন, একটা আলোচনা শুনেছেন, আমি ক্রিয়াশীল মাধ্যমে এই পর্যন্ত 10টি দেশ ভ্রমণ করার সুযোগ পেয়েছি। এবং আমি দেশের বাইরে ঘুরে আসছি। আমার পরিবারের আমি সবচেয়ে বড় সন্তান, আমার আব্বু নাই। আমি ক্যান্সিলে জয়েন করে 1.5 বছর পর আমার আব্বু মারা গেছে। আমার আব্বু ছিলেন একজন কৃষক। আমি ইন্টার পরীক্ষা দিয়েছিলাম গ্রামে। আমি গ্রাম থেকে ইন্টার পরীক্ষা দিয়ে শহরে আসি, কুমিল্লা শহরে। আমার আব্বু ছিলেন কৃষক, আমার আব্বু পড়াশোনা করেনি। আমার আব্বু টিপসই দিত, টিপসই, নাম তো লিখতে পারতো না। আমরা 3 ভাই, আমি সবার বড়। আমি মাস্টার্স কমপ্লিট করেছি। এটিএনসি যখন শুরু করি, আর সাথে সাথে পড়াশোনা চালিয়ে গিয়েছি। আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল শেষ করেছি এবং ভিক্টোরিয়া থেকে আমার অনার্স কমপ্লিট। আজকে যদি আমি টিএনসি না করতাম, তাহলে আমার পড়াশোনাটা আসলে কমপ্লিট হতো না। আর আমি টিএনসি না করলে আমি দেশের বাইরে চলে যেতাম। এখন দেশের বাইরে চলে গেলে কি পড়াশোনা করতে পারতাম? আমার সাথে যারা ইন্টার কমপ্লিট করেছে, একজনও মাস্টার্স কমপ্লিট করতে পারে না। অনেকজন দেশের বাইরে, অনেকজন চাকরিতে ঢুকে গেছে। ঢুকার কারণে তার তখন আর পড়াশোনার মত মানসিকতা ছিল না। দেখ, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। আমার আব্বু মারা যাওয়ার পরে আমার গ্রাম থেকে আমার আব্বু এবং আমার ছোট ভাই, আমি সবাইকে শহরে নিয়ে আসি। আজকে দীর্ঘ 7 বছর আমি সবাইকে নিয়ে কুমিল্লা শহরে বসবাস করি
এবং আমার ছোট ভাই কুমিল্লা ভার্সিটিতে পড়ে, এবছর অনার্স কমপ্লিট হবে। এবং আমার আরেকজন ভাই আছে, সে হাবিজা মাদ্রাসায় পড়ে। বিষয়টা হলো এই টিএনসি যদি আসলে আমি না করতাম, তাহলে এই শহরে থাকা আমার মনে হয় না আমার কোনো সম্ভব হতো। কারণ বাংলাদেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলের চাকরি হয়তো সর্বোচ্চ 15 থেকে 20,000 টাকা, ঠিক না? 20,000 টাকার চাকরি এটা পাওয়া যায়, এটা কোনো সমস্যা নাই। আমি 20,000 টাকা চাকরি যদি পেতাম, এই চাকরি করলে আমি পরিবার নিয়ে কুমিল্লা শহরে থাকাটা, বলেন তো 20,000 টাকা দিয়ে কি 5 জন সদস্য নিয়ে শহরে থাকা যায়? কি থাকা যায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আজকে পাই, এখন বর্তমানে আমার বাসা ভাড়া হলো প্রতি মাসে 13,000 টাকা। আমার বাসা ভাড়া, আমার 14 গোষ্ঠীর মধ্যে এমন কোন ছেলে নাই যে ছেলেটা পড়াশোনা অবস্থায় তার পরিবারকে নিয়ে শহরে আছে এবং সব পরিবারের সব ভরণ পোষণ সে দেয় এবং আত্মীয় স্বজন মানে পরিবারের যা খরচ আছে সবকিছু সে দেয় এবং পড়াশোনা করে এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে পড়াশোনা অবস্থায়, সংসার দেখানো অবস্থায়, চালানোর অবস্থায়। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ নাই। আপনাদের আছে কেউ? দেখাতে চিন্তা করেন, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা ছেলে অনার্স পড়াশোনা করে সংসার চালায়, শুধু গ্রামের রেখে না, শহরে রেখে। আমি যে জায়গায় বাসা ভাড়া দিয়েছি ওই জন্য হিসাব করেছিলাম, আমার আম্মা আমাকে বলছিল, বাবা তুমি যে জায়গায় বাসা ভাড়া দিয়েছো ওই জায়গায় গ্রামের ভিতরে একটা বিল্ডিং করতো। তাহলে আমরা গ্রামে থাকতাম, গ্রামে তো বিল্ডিং করেছিল। 2010 সালে আমার বাবা বিল্ডিং করেছিলেন। আমি 4 বছর পরেই বিল্ডিং তালা দিয়ে চলে আসছি শহরে। এই কুমিল্লা থেকে মাত্র 50 টাকা ভাড়া লাগে আমার গ্রামে গিয়ে। কত টাকা? আইতে যেতে আমার 100 টাকা খরচ লাগে। তাহলে শুধু আমার আম্মুর সুখের জন্য, আমার ভাইগুলোকে মানুষ করার জন্য। কারণ আমি পড়াশোনা করেছি, আমার বাবা থাকতে আমি ইন্টার কমপ্লিট করেছি। এখন আশেপাশের মানুষ যদি বলে যে তোমার বাবা থাকতে তুমি ইন্টার কমপ্লিট করেছো, তোমার ছোট ভাইগুলোর তো এখন বাবা নাই, এখন ওরা যদি পড়াশোনা করতে না পারে তখন আমাকে মানুষ চোখ তুলে কথা বলে যে তুমি তোমার ভাইগুলোর জন্য কি করেছো। আসলে ওই উপরে আল্লাহ তাআলার দায়িত্ব এবং চিন্তা করেছি আব্বুকে যখন নিয়ে গেছে তাহলে আমার ছোট ভাই গার্ডিয়ান গুলো আল্লাহ তাআলা আমাকে পছন্দ করছে গার্ডিয়ান হিসেবে। আমি গার্ডিয়ান হিসেবে দায়িত্বগুলো পালন করে যাচ্ছি। আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হলো যদি আজকে ফিনান্সিয়ালি আমি না করতাম তাহলে আমি একটা চাকরি করে আমার পরিবারটাকে এই জায়গায় আনতে পারতাম না, আসলেই পারতাম। এবং আমার বন্ধু মহল থেকে শুরু করে আজকে আমি যে লাইফস্টাইলটা ব্যবহার করতেছি, আমার অসংখ্য বন্ধুদের এই জন্য একটা স্বপ্ন, এটা একটা স্বপ্ন। বর্তমানে প্রতি মাসে আমার পার মাস খরচ যেতে হয়, আমি খরচ করতে হয় 52,000 টাকা প্রতি মাসে। আমার অফিস থেকে শুরু করে বাসা থেকে শুরু করে আমার 52,000 টাকা, 50 করে 2,000 টাকা প্রতি মাসে আমাকে খরচ করতে হয়। তাহলে বলেন বাংলাদেশে পড়াশোনা অবস্থায় একটা ছেলে এভাবে একটা লাইফের জায়গায় আসে বা এভাবে একটা কাজ করে বা এভাবে পরিবার হ্যান্ডেলিং করে, আপনাদের আত্মীয় স্বজন কেউ আছে কি? আছে? আছে বলেন তো? আসলে কিন্তু না। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে সঠিক বুঝ না দিতেন, সঠিক যদি জ্ঞান না দিতেন, তাহলে আজকে এটা কাজটা করতাম না। আপনাদের জন্য সেই সুবর্ণ সুযোগটা অলরেডি পিএস গ্রুপ আপনাদেরকে দিয়ে দিয়েছে। কারণ আমার বর্তমান যে পজিশন কোম্পানিতে, আমার যে পজিশন ব্রোঞ্জ ম্যান লিডার, আমি রিসেন্টলি হয়তোবা আগামী 1 বছরের মধ্যে যদি আল্লাহ আমাকে কবুল করেন কোম্পানিতে গাড়ি ফান্ডা পাবো। কোম্পানি আমাকে 30,000 মার্কিন ডলার, বাংলা 25 লক্ষ টাকা কোম্পানি আমাকে ক্যাশ দিবে। আল্লাহ যদি কবুল করে আমি যদি এই গাড়িটা পাই তাহলে আমার বর্তমান যে ইনকাম, এই ইনকামের ডাবল হয়ে যাবে প্রতি মাসে। আর এখন বর্তমানে যদি আমি ইনকাম করি 1 লাখ টাকা মাসে, ওই সময় আমার ইনকাম হয়ে যাবে 2 লাখ টাকা। এখন মনে করেন আজকে যদি আমি এই সঠিক একটা সিদ্ধান্ত না নিতাম ওই সময়, আজকে এই জায়গায় আসতে পারতাম? আসতে পারতাম? এই জন্য আমি বলে থাকি একটা সিদ্ধান্তই পারে
আপনার জীবনটাকে ঝিরু থেকে হিরু বানাবে। আবার একটা সিদ্ধান্তই পারে আপনার জীবনটাকে হিরু থেকে কি করে। সিদ্ধান্ত 10টা নিতে হয় না, ঠিক না? আপনারা এখানে যারা আছেন 2 দিন ট্রেনিং করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন না? কি নিয়েছেন? আর কোন সিদ্ধান্ত ঘাটতি আছে যে আমি টিএনসি করবো না? আপনি তো আছেন? কেউ আছেন? আশা করি কেউ থাকবেন না। প্রশ্ন কেন? আপনারা এই 2 দিনে যে শিক্ষাটা পেয়েছেন, এখানে অনেকে আছেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, ঠিক না? আচ্ছা বলেন তো, জীবনে কোনোদিন কোনো টিচার, কোনো উস্তাদ, কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো উস্তাদ, কোনো টিচার আপনাকে এভাবে জীবন সম্পর্কে বুঝাইছে? আর বুঝাইছে? কোনোদিন কিন্তু কেউ বুঝে। আমি আপনাদের এই ট্রেনিংটা করেছি দীর্ঘ 7 বছর আগে। আমি এই ট্রেনিংটা করেছি। আপনারা যে 3 দিন ট্রেনিংটা করতেছেন, এই ট্রেনিংটা ওই সময় ছিল 2 দিন। আমি ওই ট্রেনিংটা করেছিলাম। আমি যে সময় করেছিলাম ওই সময় যে ছিল 56 জন জানি কখনো ওই প্রোগ্রামে অ্যাটেন্ড ছিল। ওই প্রোগ্রাম থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ফাইনালি ভাবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলা রিজিক জ্ঞানশীলে যতদিন রিজিক রাখবে আমি ততদিন জ্ঞানশীল ইনশাআল্লাহ করে যাব। কারণ হলো পৃথিবীতে প্রতিটা মানুষ চলার জন্য একটা ওয়াইয়ের প্রয়োজন হয়, কর্মের একটা সেক্টরের প্রয়োজন হয়, ঠিক না? প্রতিটা মানুষ একটা কর্ম করতে হয়। এখন এই কর্মের কারণেই মানুষ তার জীবনমান চেঞ্জ করে। বক্তব্যকে বললে জীবনমান চেঞ্জ হয়ে যায়। আমার সাথে একটু সারা দিয়ে আর 2 দিন আপনারা ট্রেনিং করেছেন, যদি আপনারা মুখে কিছু বলতে না পারেন তাহলে কি শিখবেন? একটু সারা দিবেন। প্রতিটা মানুষ পৃথিবীতে কোনো না কোনো পেশায় কাজ করতে হয়, ঠিক না? এখন প্রশ্ন হলো প্রতিটা পেশায় কাজ করে প্রতিটা মানুষের জীবনমান চেঞ্জ হয়? চেঞ্জ হয়? কারণ পৃথিবীতে পেশার কিন্তু অভাব নেই। অভাব আছে? পেশার কিন্তু অভাব নেই। আপনি ফল দোকানে গেলে যেরকম ফলের কোনো অভাব নেই, অনেক আইটেমের ফল আছে, ঠিক না? তো এক একটা ফলের ভিটামিন কি এক এক রকম। আপনি সমাজে যাবেন, সমাজে অনেক রকমের পেশা আছে, কিন্তু এক একটা পেশার বেনিফিট কিন্তু এক রকম, ঠিক না? যে ব্যক্তিরা মাসে 10,000 টাকা ইনকাম করে, বলেন তো ওই ব্যক্তিরা কি 50,000 টাকা ইনকাম করার ব্যক্তিগত লাইফস্টাইল পায়? তাহলে সমাজে দেখেন একজন মানুষ এক মাসে 10,000 টাকা ইনকাম করে, আরেকজন মানুষ এক মাসে 15,000 টাকা ইনকাম করে, আরেকটা মানুষ এক মাসে 20,000 টাকা ইনকাম করে, কেউ 30,000, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ করে কিনা? তাহলে বোঝা গেল এক একজনের পেশা এক এক রকম, ঠিক কিনা? এবং এক একজনের পেশা হলো এক একটা সেক্টর। সবারটা এক সেক্টর না, কারণ সবারটা যদি এক সেক্টর হতো তাহলে সবাই একরকম ইনকাম করতো, একরকম স্যালারি পেত, ঠিক কিনা? এখন আপনি আপনার জীবনের জন্য কোন পেশাটা চয়েস করবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমার বাবা ছিল কৃষক, এখন আমার বাবার থেকে যদি আমি পরামর্শ নিতাম, কি পরামর্শ নিতাম? কি পরামর্শ নিতাম? কৃষিকাজের পরামর্শ। কারণ আমার বাবার কাছে যদি একটা ভালো বেতন কোনো পরামর্শ থাকতো তাহলে উনি ওনার জীবনে কাজে লাগিয়েছেন, ঠিক না? আর আমার বাবার জীবনে হচ্ছে বেতন কোনো পরামর্শ ছিল না, আর ওনার ভিতরে ছিল না বিদায় উনি ওনার যেটা ছিল ওইটাকে কাজে লাগিয়ে উনি দুনিয়াতে চলে গেছেন, ঠিক না? এখন আমার বাবার কথা শুনলে আমি কৃষি করতাম। এখন আমি আমার বাবার কথা শুনি নাই বা আমার বাবার পেশাকে চয়েস করি নাই। কেন চয়েস করি নাই? কারণ আমি দেখেছি আমার বাবা তার সংসারটাকে চালাইতে গিয়ে সে কত কষ্ট করতেছে, আমার চোখের সামনে আমি দেখেছি। তাহলে আমি যদি আমার বাবার পেশাটাকে চয়েস করি তাহলে আমার বাবার মতো সেম আমাকে কষ্ট করতে হবে। তাহলে আমি আমার বাবার মতো সেম কষ্ট করতে রাখি। কারণ আমার বাবার সময় অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, কিন্তু আমার সময় আছে, ঠিক কিনা? আমার বাবার সময় লিঙ্ক ছিল না, কিন্তু আমার সময় লিঙ্ক আছে। আমার বাবার সময় এত মসজিদ টাইপ করা ছিল না, এখন তো মসজিদ আছে। তাহলে সময়ের সাথে সাথে আমার বাবা ওনার যুগ অনুযায়ী ওই সময় পৃথিবীতে যে পেশাটা ভালো ছিল উনি ওনার পছন্দ অনুযায়ী করেছেন, কিন্তু এখনকার যুগ অনুযায়ী আমার কাছে যে পেশাটা পছন্দ হবে, যুগ অনুযায়ী ভালো হবে, আমাকে সেটা করতে হবে। আমি সেই জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি
আচ্ছা বলেন তো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তটা কি ভুল হয়েছে বলেন? কি ভুল হয়েছে বলেন? তাহলে আপনারা যদি টিআরসিপি সিদ্ধান্ত নেন, আপনারা কি মনে করেন ভুল হবে? কি ভুল হবে? তাহলে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে আয়াতে, আল্লাহ তাআলার একটা কথা আছে, বান্দা তুমি পৃথিবীতে যা চাও আমি আল্লাহ তোমাকে তাই দেব, তুমি চাওয়ার মতো চাও। বান্দা তুমি পৃথিবীতে যা চাও আমি আল্লাহ তোমাকে তাই দেব, কিন্তু তুমি চাওয়ার মতো, তোমাকে চাওয়ার মতো দেখো। মুখে মুখে বললে পাওয়া যাবে। তাহলে আল্লাহ যেখানে বলছে কোরআন আয়াতে, বান্দা তুমি পৃথিবীতে যা চাও আমি আল্লাহ তোমাকে তাই দেব, তাহলে আমার এখানে কোনো সন্দেহ আছে? এই সন্দেহ আছে? আমি টিআরসিতে কাজ করার একটা এই শক্তির সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহ তাআলা। কারণ আল্লাহ বলেই দিয়েছে তুই যেটা চাস আমি আল্লাহ তোকে সেটাই দিব, তুই চাওয়ার মতো চা। আল্লাহ বলে দিয়েছে কোরআনে। আর পৃথিবীর সবার কথা নিতে হতে পারে, কোরআনের কথা নিতে হবে, নিতে হবে। তাহলে আপনি টিআরসি করতে আসছেন, আপনাকে চিন্তা করতে হবে যে পৃথিবী কে কি করলো সেটা আমার চিন্তা করার বিষয়, কেন চিন্তা করার বিষয় না। আমরা মনে করেন আমরা 300 মানুষ আছে, কতজন? আচ্ছা বলেন 300 জন মানুষের লাইফস্টাইল কি একরকম না 300 রকম? 300 রকম না? এই 300 জন মানুষের হিসাব কি একজনই দিবে? কয়জন দিবে? 300 জনই দিতে হবে। আর এই 300 জনের ব্যক্তি 300টা খাতা আছে, ঠিক না? 300টা সফটওয়্যার আছে। এখন যে খাতার মধ্যে যে যেটা লেখবে সেটাই পাবে, ঠিক? মনে করেন আপনি এখানে যারা আছি, এখানে যারা আছেন, আপনার পৃথিবীতে আপনাদের সবচেয়ে বেশি আপন কে? সবচেয়ে বেশি আপন কে? অবশ্যই বাবা মা, ঠিক কিনা? এখন তো আমি প্রশ্ন করি, এর চেয়ে আপন কে? এর চেয়ে আপন কে? আপনারা এই ভালোবাসার ব্যাপারে একটু উত্তর দিন। যদি আপনি কেউ জিজ্ঞাসা ঠিক করছে আপনার সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন, আপনি বলতে হবে আল্লাহকে। যদি দ্বিতীয় অপশনে বলে আপনি কাকে ভালোবাসেন, তখন বলতে হবে নবীকে। তৃতীয় অপশনে যদি কেউ বলে আপনি কাকে ভালোবাসেন, তখন বলতে হবে বাবা মাকে। আগে বাবা মার কথা বলবেন না। কেন? আর আল্লাহর উপরে পৃথিবীতে কাউকে ভালোবাসা, আগে আল্লাহকে ভালোবাসতে। এখন আসেন আমরা বাবা মাকে ভালোবাসি, সত্যিকার